হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের আমার ফিজিক্স টকে থাকছে ক্লাস 12-এর চ্যাপ্টার নম্বর 5। সেই চ্যাপ্টার নম্বর 5-এর আজকের 11 নম্বর টপিক। 11 নম্বর টপিকে যে বিষয়টা রয়েছে সেটা হলো প্রবাহ কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্ক এবং চুম্বক দ্বিমেরু। ব্যাপারটা কি না, এরকম একটা কুণ্ডলী রয়েছে, ধরা যাক এইরকম একটা কুণ্ডলী রয়েছে। এই কুণ্ডলীটা অনেকগুলো তার থাকতে পারে বা একবার থাকতে পারে, অনেকগুলো তারের প্যাঁচ থাকতে পারে। যাই হোক না কেন, এই কুণ্ডলীটার ভিতর দিয়ে যদি এরকম করে কারেন্ট যায়, এটাকে আমরা বলে থাকি প্রবাহ কুণ্ডলী। এটাকে আমরা বলি কি প্রবাহ কুণ্ডলী। এই প্রবাহ কুণ্ডলীকে যদি আমরা কোনো চৌম্বক ক্ষেত্রে রাখি, যে চৌম্বক ক্ষেত্রটা সুষম হলে আমাদের হিসেবে সুবিধা, সুষম চৌম্বক ক্ষেত্রে রাখি, তাহলে তার উপর একটা টর্ক প্রযুক্ত হয়। সেই প্রযুক্ত টর্কের মান কত সেটা আমরা বের করব। আর সেই যে টর্কের মান সেটা মনে রাখার উপায় কি না, টর্ক ইকুয়ালস টু বিনার সূত্র বলবো। আজকের যে সূত্রটা আমরা আলোচনা করব সেটা হলো বিনার সূত্র, বিনায়ের সূত্র। আগেরটা আমরা কি পেয়েছিলাম, বিলের সূত্র। সেই বিলের সূত্রের সাহায্যে আমরা বিনার সূত্র আমরা আজকের পাব। ফার্স্ট আমরা কি করব না, আমরা ধরে নেব যে এইরকম একটা চৌম্বক ক্ষেত্র রয়েছে, যে চৌম্বক ক্ষেত্রের যে বলরেখাগুলো আঁকছি তোমরা দেখতে পাচ্ছ, সেই বলরেখাগুলো এই বোর্ডের তলে রয়েছে এবং এখানে বলরেখাগুলোর প্রত্যেকটা একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে, সমান্তরাল রয়েছে, নির্দিষ্ট দূরত্বে রয়েছে। তাহলে আমি এটাকে বলতে পারি সুষম চৌম্বক ক্ষেত্র। এটাকে আমি বি দিয়ে চিহ্নিত করলাম। এখানে যদি কোনো আয়তাকার প্রবাহ কুণ্ডলী থাকে, আমি এখানে কিভাবে প্রবাহটা আনা হয়েছে সেটা দেখালাম না। আমি এরকম করে আয়তাকার একটা প্রবাহ কুণ্ডলী দিলাম, যার মধ্য দিয়ে কারেন্ট এইরকম যাচ্ছে বলে ধরে নিলাম। তাহলে এই কারেন্টটা যদি আই হয় এবং এখানে প্রবাহের পাক সংখ্যা যদি অনেক থাকে, ধরা যাক এন সংখ্যক পাক থাকে, সেক্ষেত্রে আমরা বলবো এই প্রবাহ কুণ্ডলীটার উপরে একটা টর্ক প্রযুক্ত হয়েছে। টর্ক কাকে বলে তোমরা জানো, বলের ভ্রামককে বা দ্বন্দ্বের ভ্রামককে বলে টর্ক। এক্ষেত্রে নিশ্চয়ই কোনো একটা যুগ্ম বল রয়েছে বা কাপল রয়েছে। যুগ্ম বল বা কাপল কি না, সমান ও বিপরীতমুখী বল যদি একই রেখায় ক্রিয়া না করে তাহলে সে একটা বস্তুকে ঘোরাতে পারে। তেমনি করে এখানে নিশ্চয়ই সেরকম কিছু বল রয়েছে, যেই বলটা একে ঘোরাতে সাহায্য করবে। সেই বলটা আমরা কি করে পাবো না, সেই বলটা জানার জন্য আমরা কি করব, আই/এল ক্রস বি, যেটা আমরা বিলের সূত্র বলছি, BIL, বিলের সূত্রকে কাজে লাগাবো। এবারে কথা না বাড়িয়ে আমরা এটাকে শুরু করি, এর এক্সপ্লেনেশনটা শুরু করি যে এই সূত্রটাতে আমি কিভাবে পৌঁছবো। দেখো, আমার এই যে তারটার কথা বলছি, এই কুণ্ডলীটাকে আমরা প্রবাহ কুণ্ডলী বলছি, যার পাক সংখ্যা n। একটা যদি পাক থাকতো এবং সেক্ষেত্রে আমি যদি এরকম চৌম্বক ক্ষেত্রে রাখতাম, এই সূত্র অনুযায়ী আমি কি পেতাম, IL, F সমান IL B সাইন থিটা। এল আর বি এর মধ্যে কোণের মান থিটা হলে তবেই আমরা লিখতে পারি BIL সাইন থিটা। এখন তুমি এই তারের ক্ষেত্রে তুমি দেখো আই কারেন্ট যাচ্ছে আর বিটা এই দিকে আছে, 90 ডিগ্রি কোণে আছে। এই তারের ক্ষেত্রে বি এদিকে আছে, আইটা এদিকে আছে। এই তারের ক্ষেত্রেও এখানে থিটার মান 90 ডিগ্রি, এখানে থিটার মান কত, 0 ডিগ্রি। দেখো এইখানে এইদিকেও চুম্বক ক্ষেত্র, আবার এইদিকেও কারেন্ট, মানে এলের যে ডিরেকশানটা আমরা পাই সেটা কারেন্টের ডিরেকশান অনুযায়ী, সেটা লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি। এই ক্ষেত্রেও তাই, দেখো এখানে বি এদিকে, তাহলে এখানে থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। এইরকম করে আমরা যদি এগুলো পাই, তাহলে আমরা ফার্স্ট এই ফর্মুলা থেকে এখানে যে বলটা, এটাকে যদি আমি 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর আর এটাকে 4 নম্বর বাহু বলি, 1 নম্বর বাহুর উপর প্রযুক্ত বল F1 সমান কি হবে, BIL সাইন 90 ডিগ্রি সমান হবে BIL। 2 নম্বর বাহুর উপরে প্রযুক্ত বল কি হবে, F2 ইকুয়ালস টু হবে BIL সাইন 0 ডিগ্রি সমান হবে 0।
3 নম্বর বাহুর উপর প্রযুক্ত বল কি হবে, F3 = BIL sin 90 ডিগ্রি সমান হবে BIL। আর 4 নম্বর বাহুর উপর যে প্রযুক্ত বল সেটা কী হবে, F4 = BIL sin 180 ডিগ্রি, sin 180 ডিগ্রির মানও 0 হয়। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে এই বাহুটা আর এই বাহুটার উপর কোনো বল প্রযুক্ত হয়নি। তাহলে এই অবস্থায় অর্থাৎ চুম্বক ক্ষেত্র এরকম আছে, ওই প্লেনেই আমি এই প্রবাহ কুণ্ডলীটাকে রেখেছি, সেক্ষেত্রে এর দুটো বাহুর উপর বল প্রযুক্ত হবে। এবং এই দুটো বাহুর উপর বল কোন দিকে প্রযুক্ত হবে সেটা আমরা স্ক্রু নিয়ম বা মুষ্টি নিয়ম দিয়ে পাবো। দেখো L × B, এখানে এইদিকে আছে L আর এদিকে আছে B, L × B, দেখো L এদিকে L আর এদিকে B, L × B, A × B করলে কী হয়, A থেকে B এর দিকে আমরা ডান হাতের আঙুলগুলোকে ঘোরালে বুড়ো আঙুল যেদিকে থাকবে সেই দিকে হবে। সব জায়গায় মুষ্টি নিয়ম কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই করতে হয়, এই কারণে মুষ্টি নিয়মটা আমরা বেশি করে মনে রাখবো। কারণ একটা নিয়মে যদি আমি অনেকগুলোকে বাঁধতে পারি তাহলে সেই নিয়মটা আমাদের অ্যাপ্লাই করাও সহজ হয়ে যায়। তাহলে এখানে কি হবে না, L এদিকে আর B এদিকে, L × B, L × B, দেখো B এদিকে L এদিকে, L × B, L × B করলে আঙুলটা বুড়ো আঙুলটা এইদিকে আছে। অর্থাৎ এই যে বাহুটা, এই বাহুরের উপরে যে প্রযুক্ত বল সেটা পৃষ্ঠার ভেতরের দিকে কাজ করবে। এবারে দেখো L এদিকে, L এদিকে আছে L, এইটা এদিকে প্রবাহ হচ্ছে মানে L এর ডিরেকশান এদিকে নিতে হবে। L × B, দেখো L × B কী করবে না, এইদিকে L আছে এদিকে, তাহলে আমাকে আঙুলটা এখানে ঘোরাতে একটু অসুবিধা হচ্ছে, আমাকে কি করতে হবে, এই L × B, দেখো এই দিক থেকে আমাকে যেতে হবে। তাহলে L এদিকে L এদিকে B, L × B, L × B, L × B, L B, L × B, তাহলে বুড়ো আঙুলটা উপরের দিকে আছে, তার মানে এর উপর যে প্রযুক্ত বল সেটা এই পৃষ্ঠার উপরের দিকে হচ্ছে। তাহলে এখানে এই যে লুপটা, এই লুপটাকে আমি যদি একটা বস্তু ধরি, সেই বস্তুর উপরে আমরা দেখছি কি, এইটা উপরে ভেতরের দিকে একটা আর একটা উপরের দিকে। একটা বস্তুর উপর যদি এইরকম দুটো বল সমান ও বিপরীতমুখী, দেখো এটারও BIL, এটাও BIL, এটাও BIL, এটাও BIL, তাহলে সমান ও বিপরীতমুখী দুটো বল কাজ করছে যাদের ক্রিয়ারেখা আলাদা, তখন সেখানে কি হয়, তার উপর টর্ক প্রযুক্ত হয়। সেটাকে আমরা বলি দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক। তাহলে টর্ক সমান আমরা কি লিখতে পারবো, দ্বন্দ্বের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক সমান হচ্ছে এইখানে দ্বন্দ্বটা হচ্ছে F, আর এদের মধ্যে যদি দূরত্ব দেখো, এখানে আমি এখানে যে L বলেছিলাম, এই যে দৈর্ঘ্যটা এখানে 0 বলেছি বলে এখানে আর L এর মানে নিইনি, এখানে এই দূরত্বটাকে আমি যদি ব্রেথ B বলে ধরি তাহলে আমি এটাকে B বলতে পারবো, আর 4 নম্বর যেটা শূন্য হয়েছিলাম এটাকে আমি B ধরতে পারবো, তাহলে এই দূরত্বটাকে আমি B লিখতে পারবো। তাহলে আমার এখানে দ্বন্দ্বের ভ্রামক কী হবে, এই দুটো বল দেখো, এই দুটো বল এ হচ্ছে নিচের দিকে কাজ করছে, এ উপরের দিকে কাজ করছে, এদের মধ্যে লম্ব দূরত্ব তাহলে কত হবে, এই দূরত্বটাই হবে লম্ব দূরত্ব, তাহলে এখানে এইটা হবে B। তাহলে F × লম্ব দূরত্ব B, এখানে হবে BIL × B। এবার একটা জিনিস দেখো, এখানে যে আমি BIL লিখেছি, এখানে যদি পাক সংখ্যা অনেক থাকতো, অনেকগুলো পাক থাকলে কি হতো, প্রত্যেক পাকের জন্য সমান এরকম বল উৎপন্ন হতো এবং প্রত্যেকের জন্য একই দিকে হতো। তার জন্য এখানে n সংখ্যক পাক থাকলে n গুণ হয়ে যাবে, এখানে কিন্তু বলের মান n গুণ হয়ে যাবে। এইখানে তাহলে আমি n গুণ করে দেব। তাহলে আমি এটাকে যদি প্রবাহ কুণ্ডলী ধরি, প্রবাহ কুণ্ডলী যদি এক পাক থাকতো তাহলে BIL × B লিখতাম, n সংখ্যক পাক আছে তার জন্য n গুণ হবে এই বলের মান। এবার তার সঙ্গে B গুণ করলে এখন আমরা দ্বন্দ্বের ভ্রামক পেয়ে যাব, সেটাই হলো টর্ক। এবারে আমরা লিখব কি না, BIL লিখলাম, L × B। দেখো এই যে আয়তকার আমি বদ্ধ কুণ্ডলী নিয়েছি বা বদ্ধ লুপ নিয়েছি, এর এইটা হলো গিয়ে B আর এইটা হলো গিয়ে L। L × B গুণ করলে কি হয়, ক্ষেত্রফল বেরোয়। তাহলে ক্ষেত্রফল A সমান আমরা লিখব L × B বা L × B। এখানে L × B সমান হবে A। এটাই হলো আমাদের বিনার সূত্র। তাহলে একটা বদ্ধ লুপ যদি থাকে বা বদ্ধ কুণ্ডলী যদি থাকে, সেটাকে যদি আমরা কোনো চৌম্বক ক্ষেত্র B চৌম্বক ক্ষেত্রে রাখি এবং সেই কুণ্ডলীটার ক্ষেত্রফল যদি A হয়,
এবং পাক সংখ্যা যদি n হয় তার মধ্য দিয়ে I প্রবাহ মাত্রা গেলে তারপর যে প্রযুক্ত টর্ক হয় সেটার মান এটা। এবারে প্রমাণ করা যায় যে কোনো কুণ্ডলীর ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব, অর্থাৎ এটা যদি কুণ্ডলীটা যদি গোলাকার হতো সেক্ষেত্রেও এখানে টর্কের মান হতো বিনা। হ্যাঁ, সব ক্ষেত্রে কিন্তু এটা প্রমাণ করা যায়। এবারে একটা জিনিস প্রমাণ করব, যেটা হলো গিয়ে এই যে টর্ক, এটা আমরা এর মানটা বের করেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা তো ভেক্টর রাশি। অর্থাৎ আমি যদি দেখি যে এখানে চুম্বক ক্ষেত্রটা আর এই যে লুপটা রয়েছে এরা একই তলে নেই, এই লুপটা ধরো আলাদা তলে আছে। এই লুপ যখন আমি বলবো একটা লুপের ক্ষেত্রে তার যে এরিয়া, এই এরিয়াটাকে আমি ভেক্টর হিসাবে নেব। ভালো করে শুনতে হবে যে এটা যদি আমি একটা ভেক্টর বলি এই এরিয়াটা, তাহলে এ ভেক্টর দিয়ে আমি এই দিকে ভেক্টরটাকে ডিনোট করব। এরিয়া ভেক্টরের মান হবে কত, এর যেমন তুমি ক্ষেত্রফল পাবে সেই ক্ষেত্রফলটা বসিয়ে দেবে, এবং এর সঙ্গে লম্ব দিকে হবে এই ভেক্টরটার অভিমুখ। তাহলে এরিয়া ভেক্টর বলতে আমরা কি বুঝি না, এই রকম ধরো একটা এরিয়া রয়েছে, XY তলে একটা এরিয়া রয়েছে, এটা ধরো একটা 2 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র। তাহলে এখানে এর ক্ষেত্রফল কত হবে না 4 বর্গমিটার। এটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি, বাহু গুণিতক বাহু সমান 4 বর্গমিটার। এবং এটা যদি XY তলে থাকে এর যে দিক হবে সেটা জেড অক্ষ বরাবর। তাহলে এখানে এরিয়া ভেক্টরটাকে আমি কি লিখব না এ সমান লিখব কি 4k ক্যাপ মিটার স্কোয়ার। মিটার স্কোয়ারটা তার একক, কিন্তু ভেক্টর দেখালে শুধুমাত্র 4k ক্যাপটা হলো এই এরিয়া ভেক্টর। হ্যাঁ, তাহলে কোনো লুপকে বা বদ্ধ লুপকে, প্রবাহ লুপকে আমরা তার এরিয়াটাকে আমরা এরিয়া বলতে শুধু ক্ষেত্রফল নয়, ক্ষেত্রফল ভেক্টর হিসাবে দেখব। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমার এখানে যদি এরকম এরিয়া থাকে, এইরকম যদি চুম্বক ক্ষেত্র থাকে, তাহলে আমরা দেখব যে এই যে ফর্মুলাটা আমরা পেয়েছি বিনা, সেটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেটাকে আমরা কি করব না হচ্ছে আমরা টর্কের ভেক্টর রূপে প্রকাশ করব। দেখো এখানে এইটা এরিয়া এ আর এদিকে চুম্বক ক্ষেত্র বি। তাহলে বি এর আমি যদি দুটো দিক নিই, অর্থাৎ এই দিকে একটা বি এর দিক নেব বি কস থিটা, আর এই দিকে একটা বি এর দিক নেব বি সাইন থিটা, বি সাইন থিটা। এবার দেখো বি কস থিটা যদি আমি এদিকে ধরি, তাহলে আমার এইগুলোর উপর যে প্রযুক্ত যে বলটা আগে যেটা BIL পেয়েছিলাম, এখন কি হবে এই বি কস থিটাটা তার জন্য দায়ী হবে। আর বি সাইন থিটাটা এই যে বাহুগুলো, এই বাহুগুলোর সঙ্গে সমান্তরাল আছে, আর সমান্তরাল থাকলে আমরা জানি কি ক্রস প্রোডাক্ট 0 হয়ে যায়। তাহলে এখানে যে BIL পাচ্ছিলাম, এখন এই বি এর জায়গায় হবে বি কস থিটা। এই বি সাইন থিটাটার কোনো দাম এখানে আমরা পাবো কি না হচ্ছে একটু ভুল হয়ে গেল। আমরা দেখো এরকম করে যদি বলি, আরও ভালো করে আমি যদি বলতে চাই যে আমার এখানে যে চুম্বক ক্ষেত্রটা রয়েছে, আমি এরকম করে আমি কয়েলটাকে আঁকবো, এরকম করে আমি কয়েলটা আঁকবো। কয়েলটার ওপরে এখানে কি হবে না, এখানে কয়েলটার যে তল, সেই তলের সঙ্গে লম্ব দিকে থাকবে এ ভেক্টর। আর এখানে আমি যদি বিটাকে এইভাবে রাখি, এইরকম করে রাখি, তাহলে আমি দেখো এ ক্রস বি যদি করি, দেখো এ ক্রস বি করলে তার দিক কী হবে না এ থেকে বি এর দিকে। হ্যাঁ, তোমরা যখন এটা প্লেনে দেখছিলে এটা আরও সহজ বুঝতে, যে এই রকম যদি প্লেনে রাখা হয়, এখানে যদি প্রবাহ লুপের মধ্য দিয়ে প্রবাহ যায়, এখানে যদি চুম্বক ক্ষেত্র থাকে, তাহলে তোমরা কি দেখছিলে যে এইখানে ঘুরছিল কোন দিকে না এইটার জন্য নিচের দিকে, আর এটার জন্য উপরের দিকে উঠে আসছিল। অর্থাৎ এটা এরকম করে ঘুরছিল, এরকম করে ঘুরছিল। আর এইখানে এটা কোন দিকে, এইটা হচ্ছে এই দিকে এর ডিরেকশানটা আছে। তাহলে এ ক্রস বি করলে যেটা হয়, দেখো এখানে চৌম্বক ক্ষেত্র, এটা এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, আর এইদিকে চৌম্বক ক্ষেত্র ডিএল ক্রস বি ভেতরের দিকে।
এটা ভেতরের দিকে, অর্থাৎ এই যে কুণ্ডলীটা ঘুরছিল এই রকমভাবে। এটা আমি যদি দেখি যে এই যে কুণ্ডলীটা ঘুরছে, এই কুণ্ডলীটার যে এরিয়া, সেই এরিয়াটা কোন দিকে হয়? হয় হচ্ছে উপরের দিকে হতে পারে, নইলে নিচের দিকে হতে পারে। যখন একটা কুণ্ডলীর মধ্য দিয়ে কারেন্ট যায়, সেই কারেন্ট যাওয়ার কারণে সেখানে আমরা এরিয়াটার দিক দুদিকে পেতে পারি, এই দিকেও হতে পারে আবার এই দিকেও হতে পারে। এবারে কোন দিকটা আমি নেব এক্ষেত্রে, সেটা কিন্তু একটা কনভেনশান আছে। তুমি দেখবে এখানে যদি ঘড়ির কাঁটার দিকে কারেন্ট যায়, যেদিকে কারেন্ট যাচ্ছে তুমি কি করবে, হাতগুলোকে, আঙুলগুলোকে, ডান হাতের আঙুলগুলোকে সেই দিকে ঘোরাবে। হ্যাঁ, ঘোরালে তুমি দেখতেই পারছো যে এখানে যখন আমি এরকম করে ঘোরাচ্ছি, এটা ভেতরের দিকে হচ্ছে, মানে এই দিকটা হচ্ছে এরিয়া ভেক্টরের দিক। আবার যদি তুমি এইরকম করে রাখতে, ধরো তুমি এইরকম করে রাখতে, এইরকম অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, তাহলে কি হবে না, হচ্ছে দেখো এই রকম করে কারেন্টের হাত ঘোরাচ্ছি, তাহলে উপরের দিকে আছে, তার মানে এই দিকে হবে এরিয়া ভেক্টরের দিক। এখানে দেখো ক্লকওয়াইজ যাচ্ছে, ক্লকওয়াইজ যাওয়া মানে এরিয়া ভেক্টরটা ভেতরের দিকে আছে। এবার এ ক্রস বি যদি করো, তাহলেই দেখবে এর ঘূর্ণনের দিকটা ঠিকঠাক হচ্ছে। অর্থাৎ আমি দেখছি ঘড়ি এই যে জিনিসটা, এই যে পরিবাহী লুপটা আছে, এই পরিবাহী লুপটা এইরকম করে ঘুরছে, অর্থাৎ এই বাহুটা উঠে আসছে, এই বাহুটা নিচের দিকে আসছে। এই রকম এই আমি যে এর যে এরিয়া ভেক্টরটা পেলাম, এই কনভেনশান অনুযায়ী এই এরিয়া ভেক্টরটা কিন্তু ভেতরের দিকে, দেখো ভেতরের দিকে, আর বি ভেক্টরটা এদিকে। দেখো এ ক্রস বি করলে তবে এর ঘূর্ণনের দিক বরাবর এটা হচ্ছে। এই কারণে আমরা এইখান থেকে আনতে পারবো যে সিদ্ধান্তে আসতে পারবো, সেটা হলো টাউ সমান, আমরা কি পেয়েছিলাম, বিনা পেয়েছিলাম। সেই বিনাটার ক্ষেত্রে আমরা এ আর বি এই দুটোকে ভেক্টর মেনেছি। তাহলে আই ইন্টু এন এ ক্রস বি, আই ইন্টু এন এ ক্রস বি করলে আমরা এই টর্কটা পাবো। ভালো করে তোমরা এটা মনে রাখবে যে একটা যে কোনো লুপ, যে ধরনের লুপ হোক না কেন, এরকম লুপ হোক, এরকম লুপ হোক, যাই হোক না কেন, সেটা চৌম্বককে, এটা ধরো এটা লুপের দিক, ধরো এটা এই রকম কারেন্ট যাচ্ছে, এইরকম কারেন্ট গেলে কি হবে, এই রকম কারেন্ট যাচ্ছে, এরকম কারেন্ট গেলে কি হবে, লুপটার দিক হবে, লুপের ক্ষেত্র ভেক্টরটা এই দিকে আছে। এর ক্ষেত্রে যদি এরকম চুম্বক ক্ষেত্রটা থাকে, হ্যাঁ, তাহলে এর সঙ্গে এটা যদি থিটা কোণে থাকে, এক্ষেত্রে আমি টর্কের মান বলবো কি, এটা যদি এন পাক থাকে, এর মধ্য দিয়ে যদি আই কারেন্ট যায়, তাহলে এন আই এ নায়াব, হ্যাঁ, এন আই এ ক্রস বি, হ্যাঁ, বিনার সূত্র যেমন বলছি নায়েবের সূত্র হয়, হ্যাঁ। তাহলে এন আই এ ক্রস বি, এইটা তোমাকে মনে রাখতে হবে। যে ধরনের লুপ হোক না কেন, যে ধরনের লুপ হোক না কেন, সেখানে যদি চৌম্বক ক্ষেত্রটা স্থির থাকে, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বা চৌম্বক আবেশ, চৌম্বক ক্ষেত্র বা চুম্বক প্রবাহ ঘনত্ব যাই বলো না কেন, এই বি এর মানটা যদি এইখানে কনস্ট্যান্ট হয়, এই রকম হয়, সেক্ষেত্রে এরিয়াটা যদি আমি এরকম লিখতে পারি এ, তাহলে সব সময় তুমি জানবে যে টর্ক সমান হবে এন আই এ ক্রস বি। হ্যাঁ, এবারে এই এন আই এটা হলো আমাদের চৌম্বক দ্বিমেরু। কি করে এটা এলো সেটা আমরা অবশ্যই আসবো, তার আগে আমরা এটাকে লিখব এম ক্রস বি, চৌম্বক দ্বিমেরু। দেখো একটা তড়িৎ ক্ষেত্রে, কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে যখন কোনো তড়িৎ দ্বিমেরু থাকে, এখানে ধরো সুষম তড়িৎ ক্ষেত্র রয়েছে ই, সেখানে আমরা দেখেছিলাম টর্কের মান কত ছিল, পি ক্রস ই। এটাকে আমরা বলেছিলাম এটা হচ্ছে টর্ক, এটা হলো গিয়ে তড়িৎ দ্বিমেরু, আর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আর এই ক্ষেত্রেও সেই সিমিলারিটি থেকে আমরা আসবো কিসে না, আমরা চৌম্বক দ্বিমেরুর ভাবনায় আসতে পারবো। দেখো এখানে দেখো একটা চৌম্বক দ্বিমেরু ভ্রামক রয়েছে, এখন আর লুপ আঁকবো না, এখন শুধু বলবো এরকম একটা চৌম্বক দ্বিমেরু ভ্রামক রয়েছে, এরকম একটা চৌম্বক দ্বিমেরু ভ্রামক রয়েছে, এখানে সুষম চুম্বক ক্ষেত্র বি রয়েছে, সেক্ষেত্রে এই চুম্বক দ্বিমেরু ভ্রামকের উপর প্রযুক্ত টর্ক হবে এম ক্রস ভি। এই যে এমটা, এটাকে বলা হয় চুম্বক দ্বিমেরু ভ্রামক। চুম্বক দ্বিমেরু
ভ্রামক। এবার তোমাদের মনে প্রশ্ন এসেছে, স্যার এটাকে কোথা থেকে আনলেন, কিভাবে আপনি এটাকে চুম্বক দ্বিমেরু ভাবছেন? খুব সহজে বোঝা যায়। দেখো, যখন আমরা একটা লুপের কথা বলি, সেই লুপের ভেতর দিয়ে যখন কারেন্ট যায় সেখানে কি হয়, এইখানে এস মেরু অর্থাৎ এখানে বলরেখাগুলো ঢোকে। আমি উল্টো দিকে যদি দেখি, ধরো এইরকম একটা লুপ, এখানে আমি কারেন্ট পাঠাচ্ছি এইরকম করে আমি যদি কারেন্ট পাঠাই, অর্থাৎ এটা ভেতরের দিকে আছে পৃষ্ঠা আর এটা বাইরের দিকে, এরকম করে যদি কারেন্ট যায় তাহলে কি হবে না, এখানে আমরা দেখতে পাবো। আর একটু ভালো করে আঁকা যাক, এইরকম করে ডট ডট দিয়ে আমি এরকম করে আঁকলাম। এখানে এই অংশটা বাইরে আছে, অর্থাৎ এই যে আমি গোলকটা, এই যে বৃত্তটা এঁকেছি, এই বৃত্তটা কোথায় আছে না, এই বোর্ডের সঙ্গে লম্বভাবে রয়েছে। এবারে এই দিক থেকে দেখলে এটা কোন দিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া মানে কি না, এখানে হচ্ছে এন মেরু হচ্ছে, অর্থাৎ এইখানে বলরেখাগুলো এরকম বেরিয়ে আসছে। হ্যাঁ, আর উল্টো দিকে আমরা দেখব এস মেরু, মানে বলরেখাগুলো ঢুকছে। অর্থাৎ একটা লুপকে আমরা, একটা লুপের এ পাশ আর ও পাশকে আমরা দ্বিমেরু হিসাবে দেখতে পারি। এটা যদি এস মেরু হয়, উল্টো দিকে আছে এন মেরু। হ্যাঁ, এখানে যেমন আমরা এরকম ঘুরিয়েছি, এদিক থেকে যখন দেখছি, এখানে চোখ রাখছি, তখন এখানে আমরা দেখছি যে কি না হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া মানে কি, সেখানে এন মেরু, তাহলে এদিকে এন মেরু আর এদিকে এস মেরু। যে কোনো একটা প্রবাহ কুণ্ডলী, সে এরকম হোক বা এরকম হোক বা এরকম হোক, যাই হোক না কেন, একটা প্রবাহ কুণ্ডলীকে আমি চুম্বক দ্বিমেরু হিসাবে দেখতে পারবো। তার কারণ একদিকে তার এন মেরু আর একদিকে এস মেরু থাকবে, একদিকে এন মেরু একদিকে এস মেরু থাকবে। অর্থাৎ একটা জায়গায় যদি কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ যায়, সেখান থেকে আমরা বুঝবো যে সেখানে অবশ্যই দুটো মেরু থাকবে। তড়িতের ক্ষেত্রে কিন্তু এই দ্বিমেরুটা আমরা সৃষ্টি করি। দেখো, কোথাও প্লাস মাইনাস, হ্যাঁ, আধান যদি কাছাকাছি থাকে তখন আমরা সেটাকে তড়িৎ দ্বিমেরু বলি। কিন্তু আবার প্লাস একক বিচ্ছিন্ন আধান থাকতে পারে, একক বিচ্ছিন্ন নেগেটিভ আধান থাকতে পারে, কিন্তু চুম্বকের ক্ষেত্রে এটা হয় না। চুম্বকের ক্ষেত্রে এন মেরু থাকা মানে সেখানে অবশ্যই এস মেরু থাকবে, কারণ চুম্বকের ক্ষেত্রে একক মেরুর কোনো একক বিচ্ছিন্ন একটা প্রকৃতির মেরু, হ্যাঁ, মনোপোলের কোনো অস্তিত্ব নেই। তাহলে একক বিচ্ছিন্ন এন মেরু বা একক বিচ্ছিন্ন এস মেরু এখানে কিন্তু পাবো না। কিন্তু আমরা এখানে একক ধনাত্মক আধান, একক ঋণাত্মক আধান এগুলো আমরা পেয়েছিলাম, কিন্তু এখানে পাবো না। এই কারণে চুম্বক যেখানে থাকবে সেখানে দ্বিমেরু অবশ্যই থাকবে। আর সেই দ্বিমেরুটাকে ডিফাইন করা হয় এইভাবে। আমরা এখানে চুম্বক দ্বিমেরু বলতে যে রাশিটি দ্বিমেরু ভ্রামক, চুম্বক ভ্রামক বা চুম্বক দ্বিমেরু ভ্রামক যাকে আমরা বলি, চুম্বক দ্বিমেরু ভ্রামক যাকে বলি, তাকে আমরা চিহ্নিত করি কি দিয়ে, এম ভেক্টর দিয়ে। এবারে এই এম ভেক্টরটা প্রথমে আমরা নির্ণয় করব, তারপরে আমরা এর তাৎপর্যতে আসব। হ্যাঁ, সেটা আমরা আগে দেখে নিই এম ভেক্টরটা কী অ্যাকচুয়ালি। দেখো, এম সমান আমরা বলেছি এন ইন্টু আই ইন্টু এ। এই এন আইটা কি, ধরো একটা কুণ্ডলী রয়েছে, এই কুণ্ডলীটার মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে, আর এই কুণ্ডলীর প্রাক সংখ্যা 1। তাহলে এক্ষেত্রে এই যে বদ্ধ কুণ্ডলীটা, এই বদ্ধ কুণ্ডলীর যে চুম্বক দ্বিমেরু ভ্রামক এম, তার মান কত হবে, দিক কী হবে, খুব সহজে সেটা বের করা হয়। প্রথমে আমাকে কি করতে হবে, এই কুণ্ডলীটার এরিয়া বের করতে হবে, আর এরিয়া বের করার সঙ্গে সঙ্গে এরিয়া ভেক্টর বের করতে হবে। এরিয়া ভেক্টর মানে কি, তার ভেক্টরের মান এবং দিক দিয়ে বসালেই এরিয়া ভেক্টর পেয়ে যাব। এখানে যখন এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, আমরা কি করব, এরকম করে ঘোরাবো, ডান পাকের স্ক্রু দিয়ে ভাবতে পারি, অথবা আমরা মুষ্টিবদ্ধ করতে পারি। দেখো, এই দিক থেকে কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে মুষ্টিটা এইরকম করে বদ্ধ করলে বুড়ো আঙুলটা ভেতরের দিকে থাকে। তাহলে এক্ষেত্রে যে আমি এরিয়া ভেক্টরটা পেলাম সেটা ভেতরের দিকে, এরিয়া ভেক্টর যেটা পেলাম সেটা হচ্ছে এই ভেতরের দিকে, পৃষ্ঠার ভেতরের দিকে। পৃষ্ঠার ভেতরের দিককে যদি মাইনাস এন ক্যাপ দিয়ে লিখি, তাহলে এখানে এর এরিয়া যদি আমার, ধরো এটা একটা বর্গক্ষেত্র, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এর এরিয়া কি হবে, এরিয়ার মান হবে এ স্কোয়ার বর্গ একক, মিটার হলে মিটার স্কোয়ার হবে, তাহলে এ স্কোয়ার ইন্টু এন ক্যাপ। এটার সঙ্গে যে কারেন্টটা যাচ্ছে, এখানে দেখো এন সমান 1 লিখে দিয়েছি, যে কারেন্ট যাচ্ছে এর ভেতর দিয়ে সেই কারেন্ট গুণ করে দেবো, আই ইন্টু এ করে দেবো, করলে আমি এম পাবো। তাহলে এম সমান হবে এখানে আই ইন্টু এ স্কোয়ার মাইনাস এন ক্যাপ।
তাহলে এইভাবে আমরা চুম্বক দ্বিমেরু ভ্রামকের মান নির্ণয় করতে পারি। আমরা কয়েকটা ছোট ছোট উদাহরণ নেব যে চুম্বক দ্বিমেরু ভ্রামক কোন ক্ষেত্রে কত হয়। 1 নম্বর এক্সাম্পল নেব। ধরো আমরা এরকম করে কি করলাম, একটা বর্গাকার ক্ষেত্র নিলাম। এইটা XY প্লেনে রয়েছে আর এদিকে জেড অক্ষ রয়েছে। এই XY প্লেনে এইটা ধরো আমার 2 মিটার এর বাহু, এটা একটা বর্গাকার ক্ষেত্র, এর বাহু 2 মিটার। এবার এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I ধরা যাক 5 অ্যাম্পিয়ার। তাহলে এর জন্য যে চুম্বক দ্বিমেরু ভ্রামক উৎপন্ন হলো, সেই চুম্বক দ্বিমেরু ভ্রামকটা কত হবে? তাহলে ফার্স্ট স্টেপ আমাকে কি করতে হবে, এরিয়া ভেক্টর বের করতে হবে। স্টেপ 1 হচ্ছে এরিয়া ভেক্টর বের করো। স্টেপ 2তে আমাকে কি করতে হবে না, এরিয়া ভেক্টরের সঙ্গে I গুণ করে দাও, I ইন্টু A করে দাও। করে দিলে যেটা পাবে সেটাই হবে তোমার M, চুম্বক দ্বিমেরু ভ্রামক। চুম্বক দ্বিমেরু ভ্রামক আমরা জানি চুম্বক যেখানে থাকবে সেখানে দ্বিমেরু থাকবে, অতএব দ্বিমেরু না বললেও চলবে, চুম্বক ভ্রামক মানেই বুঝতে হবে সেটা চুম্বক দ্বিমেরু ভ্রামক। এবারে আমরা আসব এই এরিয়াটা কত না, এইটা যেহেতু বর্গক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্য 2 2 2 মিটার করে, তাহলে বাহু গুণিতক বাহু 2 গুণিতক 2 সমান হলো 4 বর্গ মিটার। এখানে এরিয়াটা পাবো সেটা হলো 4 মিটার স্কোয়ার। এবারে দেখো আমাকে দেখতে হবে যে কারেন্টটা কোন দিকে যাচ্ছে। এখানে কারেন্ট যে ডিরেকশানে যাচ্ছে সেই ডিরেকশানে আঙুল ঘোরালে এবার এইরকম আঙুল ঘোরালে বুড়ো আঙুলটা কোন দিকে থাকে, উপরের দিকে থাকে, অর্থাৎ পজিটিভ জেড অক্ষের দিকে থাকে। এই কারণে আমি এখানে কে ক্যাপ পেলাম এই এরিয়া ভেক্টরটার দিক। এবারে আমি তার সঙ্গে I গুণ করে দেব। এখানে I গুণ করলে M পেয়ে যাব। M সমান হবে I ইন্টু A, সমান হবে I এর ভ্যালু এখানে দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার। তাহলে 5 গুণিতক 4, হ্যাঁ এটা হবে অ্যাম্পিয়ার, এটা হলো মিটার স্কোয়ার। তাহলে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, আর এর দিকটা হবে কে ক্যাপের দিক, অর্থাৎ এখানে হবে 20 কে ক্যাপ অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার অ্যান্সার। তাহলে আমার এখানে অ্যান্সার মিলল কত না, স্টেপ 1-এ আমি কি করলাম, এরিয়া ভেক্টর বের করলাম। স্টেপ 2-তে আমরা তার সঙ্গে I গুণ করে দিলাম, গুণ করে আমি এটা পেলাম। এবারে এটাকে 2 নম্বর এক্সাম্পল করে দেবো। এই একই জিনিসকে রাখবো। এবার বলবো এখানে 10টা পাক আছে এরকম, এখানে পাক সংখ্যা 10। তাহলে তো আমি কি পাবো, তাহলে আমার এখানে কি হবে, I এর জায়গায় NI হবে। তার মানে এখানে আরও 10 গুণ হবে, অর্থাৎ এখানে আরও 10 গুণ হলে আমরা পাবো 200 কে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। কেমন? তাহলে এইভাবে আমরা কিন্তু চুম্বক ভ্রামক বা চুম্বক দ্বিমেরু ভ্রামক নির্ণয় করতে পারবো। এবারে দ্বিতীয় প্রশ্ন, যে 3 নম্বর প্রশ্ন, যে এই দ্বিমেরু ভ্রামকটা যদি এমন একটা চুম্বক ক্ষেত্রে থাকে, এখানে এমন একটা সুষম চুম্বক ক্ষেত্র রয়েছে, এরকম একটা সুষম চুম্বক ক্ষেত্র রয়েছে যার মান দিয়ে দিল 2I ক্যাপ প্লাস 3J ক্যাপ টেসলা। এখানে চুম্বক ক্ষেত্রের একটা সুষম চুম্বক ক্ষেত্রের মান দিয়ে দিল। এবার তোমাকে বলল যে এখানে তোমার এইখানে এই লুপটার উপর টর্ক কত প্রযুক্ত হচ্ছে। একটা চুম্বক ক্ষেত্রে যদি প্রবাহ লুপ থাকে বা প্রবাহ কুণ্ডলী থাকে তাহলে তার উপর টর্ক প্রযুক্ত হয়, সেই টর্কটার মান কত। এবার তুমি ইজিলি বের করতে পারবে টর্কের মান। তুমি সূত্র পেয়েছো একটু আগে, বিনার সূত্র থেকে কি পেয়েছো, নায়েবের সূত্র। নায়েবের সূত্র পেলে এই নায়েবের নিয়াটা হচ্ছে এম ক্রস বি। এখানে এম কত পেয়েছো, 200 কে ক্যাপ। এখানে আমি ক্যালকুলেশনের সময় আমি এই এককটা দেবো না, লাস্টে একক লিখলেই হয়, মাঝে একক দেওয়ার দরকার হয় না। তাহলে 200 কে ক্যাপ ক্রস এখানে বি ভেক্টর 2I ক্যাপ প্লাস 3J ক্যাপ বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমি এখানে টর্কের ভ্যালুটা পেয়ে যাব। 200 × 2 400 কে ক্রস I। দেখো I জে কে, দেখো I ক্রস জে সমান কে, জে ক্রস কে সমান I, আর কে ক্রস I সমান জে ক্যাপ। তাহলে এখানে কে ক্রস I সমান হবে কি হবে না জে ক্যাপ। তারপরে আছে কে ক্রস জে, দেখো জে ক্রস কে সমান I ক্যাপ হয়, তাহলে কে ক্রস জে হবে কি মাইনাস I ক্যাপ। এগুলো নিশ্চয়ই বলতে হবে না, তোমরা জানো। তাহলে এখানে কি হবে 600 এখানে I ক্যাপ। এইটা হলো টর্কের ভ্যালু। এই লুপটার উপরে এই চৌম্বক ক্ষেত্র থাকার কারণে যে টর্কটা পড়ছে সেই টর্কটার ভ্যালু হলো এটা।
এবারে এই টর্কটার তুমি মান আর দিক পেয়ে যাচ্ছ। এর ভ্যালু নির্ণয় করতে গেলে শুধু ম্যাগনিটিউড যদি নির্ণয় করতে চাও তাহলে কি হবে, √400² প্লাস 600² নিউটন মিটার। একক হবে কি, টর্কের একক কি হয়, নিউটন ইন্টু মিটার। এইটা তোমরা মনে রাখবে, এখানে এসআই পদ্ধতিতে রয়েছে সবগুলো। এইভাবে আমরা চুম্বক দ্বিমেরু ভ্রামকের মান বের করতে পারি এবং চুম্বক দ্বিমেরু ভ্রামক যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে থাকে তার উপর প্রযুক্ত টর্কের মান বের করতে পারি। এইটা আমরা আজকে দেখলাম যে প্রবাহ কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্ক, সেই টর্কের এক্সপ্রেশন কি হয়, বিনার সূত্র বা নায়েবের সূত্র। হ্যাঁ, নায়েবের সূত্রতে টর্ককে যদি আমি যদি ভেক্টর রিলেশন নিয়ে যাই, NI A ক্রস B, এই NI এটা হলো M, এটা হলো M ক্রস B। এইভাবে তুমি এখানে মনে রাখবে, সেটাই আমরা এখানে ডিসকাশন করলাম। এবারে নেক্সট ডিসকাশন কি হবে না, আমরা যদি দেখি একটা পার্টিকেল সে একটা নির্দিষ্ট বেগে বৃত্তাকার পথে ঘুরে, তাহলে তার সেখানে চুম্বক যে ভ্রামক, সেই ভ্রামকের মান আমরা কি করে পাব। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্ট এখানে দেব যে কিউ আধান ও M ভর বিশিষ্ট একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে v দ্রুতিতে চললে, আর ব্যাসার্ধের বৃত্তপথে v দ্রুতিতে চললে যে চুম্বক ভ্রামক উৎপন্ন হবে তার মান কত। খুব সহজে তুমি এটা বের করতে পারবে, কারণ তুমি জানো এই রকম একটা আধান ঘুরছে বৃত্তপথে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। এবারে এক পাক ঘুরতে তার সময় লাগবে কত না, সে ভি দ্রুতিতে ঘুরছে, তাহলে এক পাক ঘুরতে তার সময় লাগবে টি সমান এক পাক মানে পরিধির দৈর্ঘ্য বাই দ্রুতি, পুরো দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য বাই মোট দ্রুতি। এখানে সমবেগে যাচ্ছে, সমদ্রুতিতে ঘুরছে, তাহলে এখানে কি হবে, সে একবার গোল করে ঘুরে আসতে কত সময় লাগবে না 2πr পরিধির দৈর্ঘ্য বাই বেগ। এই সময়টায় সে ঘুরে আসবে। এবার একটা চার্জ যখন এইভাবে ঘুরে আসে, ধরো কিউ আধান, টি সময়ে এরকম একটা তার আছে 2πr, সেখানে সে যাচ্ছে এরকম, এখান থেকে এখানে যাচ্ছে, কিউ আধান টি সময়ে এখান থেকে এখানে গেল। তাহলে এই তারটার মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে আমি বলি, যে টি সময়ে পরিবাহিত হয় কিউ আধান, 1 সেকেন্ডে পরিবাহিত হবে কিউ বাই টি, আর 1 সেকেন্ডে পরিবাহিত আধানকে আমরা বলি আই। তাহলে এখানে আই কত পাবো, আই ইকুয়ালস টু কিউ বাই ক্যাপিটাল টি, আর এই ক্যাপিটাল টিটা কত 2πr/v। তাহলে এখান থেকে আই পেয়ে যাব কিউ বাই টি সমান হবে কিউ বাই 2πr/v সমান হবে কিউ ভি বাই 2πr। ঠিক আছে, এখানে এইটা হলো গিয়ে তোমার আই কারেন্ট। অর্থাৎ এইরকম একটা লুপ, এখানে যদি আমরা দেখি যে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার লুপ, সেই লুপের মধ্য দিয়ে ভি বেগে একটা আধান ঘুরছে, সেরকম ক্ষেত্রে আমি কি বলতে পারবো না, এই বৃত্তাকার লুপে যেন একটা প্রবাহ যাচ্ছে, সেই প্রবাহটার মান হচ্ছে কিউ ভি বাই 2πr। এবারে এখানে যদি চুম্বক ভ্রামক নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কি করতে হয়, চুম্বক ভ্রামকের ফর্মুলা কি, এম সমান NIA। এখানে এন এর মান 1, শুধু IA লিখব। তাহলে এখানে আই এর ভ্যালু হচ্ছে কিউ ভি বাই 2πr, আর এ মানে হচ্ছে এই লুপের এরিয়া, এই লুপ বা এই কুণ্ডলীর যে এরিয়া, সেই এরিয়াটা কত না, এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু r²। তাহলে এখানে এরিয়া হবে পাই ইন্টু r²।
এখানে এরকম করে বসিয়ে দেবো, পাই পাই কেটে যাবে, আর একটা এখানে থাকবে আর কেটে যাবে, তাহলে কিউ ভি বা আর বাই টু, এইটা হবে এর ম্যাগনেটিক মোমেন্ট অর্থাৎ চৌম্বক ভ্রামকের মান। তাহলে চৌম্বক ভ্রামকের মান আমরা পাবো কি, কিউ ভি আর বাই টু। এখানে কিন্তু এমটা যে দেওয়া আছে এটা ফলস, এটা এমনি দেওয়া থাকতে পারে। এই এমের উপর কিন্তু এই চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মান নির্ভর করছে না। কেমন ইন্টারেস্টিং? নিশ্চয়ই এটা তোমাদের ভালো লেগেছে যে একটা চার্জ যদি এরকম করে ঘুরে সেখানেও একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, আর তার জন্য দায়ী যে চুম্বক ভ্রামক সেটা হলো এটাই কিন্তু চুম্বক পদার্থের চুম্বকত্বের জন্য দায়ী এই ঘটনাটা। আমরা যখন আরও বিশদে যাব তখন আমরা দেখতে পাবো যে কোনো চুম্বক পদার্থের মধ্যে চুম্বকত্ব আছে কেন, তার কারণ কি। নিশ্চয়ই তার ভেতরে একক চুম্বক আছে, একক চুম্বক পদার্থের যে চুম্বকত্ব, একক মানের চুম্বকত্ব সেটা আছে। সেটার জন্য দায়ী হচ্ছে এইরকম একটা বিষয়, কী করে এটা হয় না, দেখো কোনো একটা পদার্থ, ধরো এটা একটা পদার্থ, এই পদার্থটার মধ্যে অনেক পরমাণু রয়েছে, আর পরমাণুর ভেতরে কি আছে, ইলেকট্রন রয়েছে। ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে ইলেকট্রন কিউ যদি এরকম ঘোরে তার জন্য যদি এখানে ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যায়, ইলেকট্রনগুলোর জন্য ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যাবে। সেই ম্যাগনেটিক মোমেন্টটাই কিন্তু অণুচুম্বক তৈরি করছে। হ্যাঁ, একটা বোর কক্ষে অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম বোর কক্ষে যে ইলেকট্রন সে পাক খাওয়ার ফলে যে চুম্বক ভ্রামকের সৃষ্টি হয় সেটাকে আমরা বলি বোর ম্যাগনেটন। সেইটাই হলো চুম্বক দ্বিমেরু ভ্রামকের একক। চুম্বক দ্বিমেরু ভ্রামকের যদি কোনো একক থাকতে হয়, অর্থাৎ একটা এলিমেন্টারি অংশ থাকতে হয়, সেটা হলো ওই। হ্যাঁ, বোঝা গেছে? যেমন একটা আধানের একক কি, একটা ইলেকট্রনের চার্জ, বা একটা প্রোটনের চার্জকে আমরা আধানের একক ধরি। এক্ষেত্রেও তাই বোর ম্যাগনেটন বলে একটা বিষয় রয়েছে, সেই বোর ম্যাগনেটনটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এবারে আমরা সেই বোর ম্যাগনেটনের দিকে যাব। বোর ম্যাগনেটনটা কি না, এখানে কিউ এর বদলে সেখানে কি থাকে, ইলেকট্রনের আধানকে আমরা ধরব। আধান এবং এম ভর বিশিষ্ট একটি কণা আর ব্যাসার্ধে বৃত্তপথে ভি দ্রুতিতে চললে যে চৌম্বক ভ্রামক উৎপন্ন হবে তার মান কত। তাহলে ইলেকট্রন যখন ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকম করে যদি ঘুরে বা এরকম করে যদি ঘুরে, সে একটা নির্দিষ্ট স্পিডে ঘুরছে একটা কক্ষে। এবং বোর বলেছেন এগুলো হচ্ছে সব স্টেশনারি অরবিট। ধরা যাক n=1, 1 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে, সেক্ষেত্রে তার চুম্বক ভ্রামকের মান কত হবে সেটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে 1 নম্বর কক্ষে যখন ঘুরছে, 1 নম্বর কক্ষের যদি ব্যাসার্ধ আর হয়, আমরা I= কি লিখব, ইলেকট্রনের আধান বাই টি, যেমন করে সেখানে দেখিয়েছিলাম। এখানেও ইলেকট্রন Q/T দেখেছিলাম, এখানে E/T। এবারে E/T এর জায়গায় আমি কি করব না, 2πr পরিধি ঘুরছে ভি স্পিডে, তাহলে 2πr/v। তাহলে সেখান থেকে আমি পাবো EV/2πr। কেমন? এইটা হলো প্রবাহ মাত্রা। এই প্রবাহ মাত্রার সঙ্গে আমি যদি a গুণ করে দিই, তাহলে আমরা কি পাই, ম্যাগনেটিক মোমেন্ট পাই I × a। এবারে আইটা কত, EV/2πr, আর এটা কত, πr²। পাই কেটে যাবে, আর কেটে যাবে, তাহলে হবে EVr/2। এইটা হলো একটা ইলেকট্রনের এই কক্ষপথে ঘোরার কারণে উৎপন্ন চৌম্বক ভ্রামক। এখন এইটার সঙ্গে আমি রিলেট করতে পারছি না, এই ভি এর মান কত আমরা জানি না, আর এর মান আমরা জানি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম বোর কক্ষের যে ব্যাসার্ধ সেটা 0.53 অ্যাংস্ট্রম, এগুলো আমরা জানি। ভি এর মানও আমরা জানি, ভি সমান হচ্ছে C/137, আর আর সমান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। এগুলো আমরা বসাতে পারি, বসালে আমরা এর মান পেতে পারি, কিন্তু আমরা এটাকে বোর কন্ডিশন লাগিয়ে করার চেষ্টা করব। হ্যাঁ, বোর কন্ডিশন লাগালে কি হবে না, এখানে আমি যদি একটা এম গুণ করে দিই,
উপরে একটা এম গুণ করব আর নিচে একটা এম গুণ করব। এইটা কি বলতো, এটা কি, ধরো এরকম একটা বৃত্তাকার পথে এম ভি, ভি দ্রুতিতে ঘোরা মানে কি, তার যে কোনো মুহূর্তে তার রৈখিক ভরবেগ এইদিকে আছে, আর কেন্দ্রের সাপেক্ষে তার দূরত্ব হচ্ছে আর। তাহলে কেন্দ্রের সাপেক্ষে তার কৌণিক ভরবেগ কত হবে, আর ইন্টু এম ভি। সেটাকে আমরা কি দিয়ে লিখি, এল দিয়ে লিখি। তাহলে এই এলটা হচ্ছে কৌণিক ভরবেগ। আর বোর বলেছেন কি না, এই কৌণিক ভরবেগের মান h/2 এর গুণিতক, h/2, h/2 এর গুণিতক n ইন্টু h/2 হয় এই এম্পিয়ারের সঙ্গে সমান। তোমরা সেটা কিন্তু খুব ভালো করে পড়েছো, কেমিস্ট্রিতেও পড়েছো, আর আমাদের ফিজিক্সে তো আছেই, সামনের দিকে চ্যাপ্টারগুলোতে আছে। এই এমভিআর হলো ইলেকট্রনের কৌণিক ভরবেগ। আর বোরের যে কোয়ান্টাম শর্ত, সেখানে কি বলা হয়েছে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ যেটা হবে সেটা h/2 এর গুণিতক, পূর্ণ সংখ্যা গুণিতক। এই সংখ্যাটা কি না, তার কক্ষপথের সংখ্যা। আমি যদি প্রথম কক্ষের কথা বলি তাহলে এটা কি হবে, এক গুণিতক h/2 হবে। তাহলে এটা হবে h/2। এমভিআরের জায়গায় আমি এখানে কি লিখতে পারবো, e/2 ইন্টু 2m ইন্টু h/2। এইটা হবে প্রথম কক্ষে ইলেকট্রন ঘূর্ণনের জন্য যে চুম্বক ভ্রামক আমরা পাচ্ছি, সেই চুম্বক ভ্রামকের মান। তাহলে এটা আমি কি লিখব, EH/4m। এবার ই এর ভ্যালু আমরা জানি, ই এর ভ্যালু কত, 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। এইচ এর ভ্যালু কত, 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আর আমরা এম এর ভ্যালু কি জানি, এম এর ভ্যালু হচ্ছে ইলেকট্রনের ভর, m = 9.11 ইন্টু 10⁻31 কিলোগ্রাম। এইগুলো যদি বসাই, এই ভ্যালুগুলো যদি বসাই, তাহলে এর ভ্যালু আসে 9.27 ইন্টু, ক্যালকুলেটারে করতে হবে, ইন্টু 10⁻, কত মাইনাস কত, আমাকে ক্যালকুলেটারে বের করে নিতে হবে, ক্যালকুলেটারটা আনা যাক। এখানে আমরা ই এর ভ্যালু বসাবো কত, 1.602 ইন্টু 10⁻⁻19 এটা হলো। তার সঙ্গে আমি কত গুণ করব না, এইচটা কত, 6.626 ইন্টু 10⁻⁻34। এইটা গুণ করে আমি পেলাম 1.06 ইন্টু 10⁻52। এবার এটাকে ভাগ করব, ভাজিতক আমি এমটার ভর আগে বসাবো, 9.11 ইন্টু 10⁻⁻31। এইটা করব। এটা করার পরে আমি কি করব, তাকে আরও 4 দিয়ে ভাগ করব, ভাজিতক 4 ভাজিতক 3.14 করলে আমি 9.27 পাচ্ছি ইন্টু 10⁻⁻24। হ্যাঁ, 10⁻⁻24, এটা তোমরা মনে রাখবে। এই -24 কী হবে না, এটা হচ্ছে কার একক হবে, ম্যাগনেটিক মোমেন্ট, চুম্বক ভ্রামকের একক হবে অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। এই যে চুম্বকত্বটা বা এই যে চুম্বক ভ্রামক, এই চুম্বক ভ্রামক হলো চুম্বক ভ্রামকের একদম ইউনিট, লোয়েস্ট ইউনিট। ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনের অরবিটে ঘোরার জন্য এর ভ্যালু হচ্ছে এটা, আর এটা প্রথম কক্ষে ঘোরার জন্য এই ভ্যালুটা হচ্ছে, এটাকে বলা হয় বোর ম্যাগনেটন। এই যে বিষয়টা আমরা পেলাম, এটাকে আমরা জানবো কি, বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন, ইংরেজিতে বোর ম্যাগনেটন। এই বোর ম্যাগনেটনকে আমরা কি দিয়ে লিখি, মিউ বি দিয়ে লিখি। এই মিউ বি এর ভ্যালু আমরা মুখস্থ রেখে দেবো, 9.27 ইন্টু 10⁻⁻24 অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। হ্যাঁ, যে কোনো চুম্বক ক্ষেত্রের ক্ষেত্রে, এই চুম্বক ক্ষেত্রের জন্য দায়ী বা কোনো পদার্থের চুম্বকত্বের জন্য দায়ী হচ্ছে এই বোর ম্যাগনেটন। অনেকগুলো বোর ম্যাগনেটন থেকে সেখানে যে চুম্বক ভ্রামক, লব্ধি চুম্বক ভ্রামক সৃষ্টি হয়, তার থেকে আমরা চুম্বক ক্ষেত্র পেয়ে থাকি। কেন স্যার এখানে চুম্বক ভ্রামক বলছেন, চুম্বক ক্ষেত্রের সঙ্গে চুম্বক ভ্রামকের সম্পর্ক কী না, তুমি একটা লুপ আঁকো, লুপ থেকে একটা দূরত্বে
এখানে কি পাও তুমি? চুম্বক ক্ষেত্র পাও। আর এই লুপটা মানে কি? লুপ মানে একটা হচ্ছে চুম্বক দ্বিমেরু, একটা চুম্বক দ্বিমেরুর জন্যই চুম্বক ভ্রামক পাচ্ছ। হ্যাঁ, তাহলে আমরা যেটাকে প্রবাহ লুপ বলেছিলাম তার বদলে যে সাবস্টিটিউশনটা, একটা প্রবাহ লুপকে আমি বারবার আঁকবো না, আমি যদি তার বদলে এরকম চুম্বক দ্বিমেরু এঁকে দিই তাহলে বুঝবো যে ওখানে একটা কোনো না কোনো কারেন্ট এলিমেন্ট আছে, একটা বদ্ধ পথে কারেন্ট ঘুরছে, সেটার জন্য কিন্তু চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এবার নিশ্চয়ই বুঝতে পারলে যে চুম্বক ক্ষেত্র উৎপাদনের জন্য দায়ী যে ইউনিট, সেই ইউনিটটা কি, যে একক, সেটা হলো বোর ম্যাগনেটন। তার মান কত? 9.27 × 10⁻⁻24 অ্যাম্পিয়ার × মিটার স্কোয়ার। এইটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এবার ইলেকট্রন যখন ঘুরছে, এরকম করে ঘুরছে, তখন কিন্তু ইলেকট্রনের নিজের অক্ষের চারদিকেও ঘুরছে, ইলেকট্রনের স্পিন হচ্ছে। হ্যাঁ, ইলেকট্রনের স্পিনের কারণেও কিন্তু তার একটা ম্যাগনেটিজম তৈরি হয়। তার ক্ষেত্রেও যে ম্যাগনেটিজম তৈরি হয় সেটাও কিন্তু এই বোর ম্যাগনেটনের সঙ্গে সমান, সেটা তত্ত্বগতভাবে প্রমাণ করা যায়। আমাদের এখানে প্রমাণ করার স্কোপ নেই, কিন্তু এটা দেখানো গেছে যে এই যে ইলেকট্রনের স্পিনের কারণে যে চুম্বক ভ্রামকের সৃষ্টি হয় সেটাও কিন্তু বোর ম্যাগনেটনের সঙ্গে সমান। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা এগিয়ে যাবে। তোমরা কারেন্ট লুপ থেকে তোমরা পাবে ম্যাগনেটিক মোমেন্ট। এবার সেই কারেন্ট লুপটা যদি এইদিকে যদি ম্যাগনেটিক মোমেন্ট হয়, এদিকে যদি চুম্বক ক্ষেত্র থাকে, তাহলে সেক্ষেত্রে যে টর্ক প্রযুক্ত হয় সেটা পাবে কি? টর্ক = M×B। এবার এম পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে সেটা আমি বললাম, NIA সূত্র। এইগুলোই হলো আজকের ক্লাসের সমস্ত বিষয়। তাহলে তোমরা খুব সুন্দর করে এটা তৈরি করে নাও নোট। তোমাদের এই ভিডিওর সঙ্গে PDF দেওয়া থাকবে, সেই PDFটা থেকে তোমরা প্রথমে তুলবে, তারপরে তোমরা ক্লাস নোট নিজের মতো করে তৈরি করবে, শেষে তোমরা সেই PDF-এর নিজে করাটা করে ফেলবে। উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো থেকো সকলে।